division is called structural chromosomal abnormalities. তো এইটার আন্ডারে তোমার চার ধরনের abnormalities আছে। একটা হচ্ছে ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন আর ট্রান্সলোকেশন। আমাদের থার্ড ইয়ারে তোমার মেইন জিনিসটাই হচ্ছে এই স্ট্রাকচারাল ক্রোমোসোমাল অ্যাবারেশন, আর নিউমেরিক্যাল যেটা সেটা হচ্ছে আমরা ফোর্থ ইয়ারে পড়ব। তো এই স্ট্রাকচারাল ক্রোমোসোমাল অ্যাবারেশনের মধ্যে ডিলিশন, ডুপ্লিকেশন এগুলা থেকে তোমার ফুল ডিলিশন একটা ফুল কোশ্চেন আসলো, ডুপ্লিকেশন থেকে একটা ফুল কোশ্চেন আসলো, অথবা এইগুলা তোমার শর্ট নোটেও আসে। আর ইনভার্সন, ট্রান্সলোকেশন এগুলা থেকে তোমার একটা ফুল কোশ্চেনও আসে, আবার হচ্ছে ফুল কোশ্চেনের সাথে তোমাদের পার্থক্য আসতে পারে, তারপর শর্ট নোটে আসতে পারে। মানে ইনভার্সন আর ট্রান্সলোকেশন হচ্ছে একটু বড়, আর ডিলিশন, ডুপ্লিকেশন এগুলা হচ্ছে একটা করে কোশ্চেন আসে। ধরো তুমি এগুলা যদি পড়ো তো তোমার মেইন পরীক্ষা 50% বা 60% কোশ্চেন কমন পড়ে যাবে। এই মানে অ্যাবনরমালিটিস ভালো করে পড়ো। তাহলে দেখি যে আর কি কি প্রকার আছে। তো আচ্ছা, স্ট্রাকচারাল ক্রোমোসোমাল অ্যাবারেশনে এগুলার জাস্ট আমরা সংজ্ঞা পড়ে নিই, তারপরে হচ্ছে আমরা ডিলিশনের বিস্তারিতটাতে চলে যাব। তো ডিলিশন কি? ডিলিশন হচ্ছে লস অফ সেগমেন্ট অর সেগমেন্টস অফ এ ক্রোমোসোম ইজ কল্ড ডেফিসিয়েন্সি অর ডিলিশন। হ্যাঁ, এটা একদম সহজ। আর ডুপ্লিকেশন হচ্ছে তোমার an extra piece of chromosome when remain attached in same manner to one of the members of a regular component is called a duplication. তোমাদের যদি সংজ্ঞাটা জটিল লাগে শুধু লিখে দিবা যে an extra piece of chromosomes when added to the normal chromosome complement। বুঝছো? নরমাল ক্রোমোসোমের সাথে তোমার একটা এক্সট্রা পিস যখন অ্যাড হয়ে যায় তখন সেটাকে ডুপ্লিকেশন বলে। আর ইনভার্সন হচ্ছে যে যে কোনো একটা সিকোয়েন্স, ধরো এ বি সি, এটা উল্টাই গেল 180 ডিগ্রিতে উল্টি হয়ে যাবে সি বি এ, সেরকম। আর ট্রান্সলোকেশন হচ্ছে, ট্রান্সলোকেশনটাও হচ্ছে অনেক মজার। আমরা পড়েছি ক্রসিং ওভারে যে মায়োসিসের সময় তোমার হোমোলোগাস ক্রোমোসোমের নন সিস্টার ক্রোমাটিডের ভিতরে অংশ বিনিময় হলে সেটাকে বলে ক্রসিং ওভার। আর ট্রান্সলোকেশন হচ্ছে দুইটা আলাদা আলাদা নন হোমোলোগাস ক্রোমোসোমের ভিতরে অংশ বিনিময় হয়। তো জাস্ট তোমরা এখন সংজ্ঞাটা মনে রাখলেই হবে, সবগুলো আমরা অনেক বিস্তারিতভাবে পড়বো ইনশাআল্লাহ। এখন দেখো নিউমেরিক্যাল ক্রোমোসোমাল অ্যাবারেশন এই জিনিসটা কি? এটা হচ্ছে এনি টাইপ অফ চেঞ্জ ইন দা নাম্বার অফ ক্রোমোসোমস ডিউরিং সেল ডিভিশন ইজ কল্ড নিউমেরিক্যাল ক্রোমোসোমাল অ্যাবনরমালিটিস। হ্যাঁ, মানে তোমার ক্রোমোসোমে নাম্বার চেঞ্জ হয়ে যাবে। ধরো আমাদের মানুষের যদি 46টা ক্রোমোসোম থাকে তাহলে 45 হয়ে যেতে পারে, 47 হয়ে যেতে পারে, 48 হয়ে যেতে পারে। হ্যাঁ, আবার হচ্ছে তোমার একদম ধরো পেঁয়াজের যদি তোমার বেসিক হয় 8 আর 2n হয় 16, তোমরা তো পেঁয়াজ, তাহলে ধরো তোমার বেসিক 16, 3 8 24, 4 করেও বেড়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে এইগুলোর উপরে বেস করে তোমার এই নিউমেরিক্যাল ক্রোমোসোমাল অ্যাবারেশনকে মেইনলি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইউপ্লয়েডি আর একটা হচ্ছে ইউপ্লয়েডি, মানে তোমার সেট ধরে বাড়বে। যেমন পেঁয়াজের ক্ষেত্রে তোমার হয় 24টা, 48টা এরকম করে বাড়বে। 48, তারপরে হচ্ছে ধরো তোমার 5 8 40, তারপরে হচ্ছে 6 8 48, হ্যাঁ 7 8 56 এরকম করে বাড়তে থাকে। আর অ্যানিউপ্লয়েডি হচ্ছে যে তোমার পেঁয়াজের ধরো 16টা ক্রোমোসোম, এইটা তোমার কমে 14 হয়ে গেল, 15 হয়ে গেল, 17 হয়ে গেল, হ্যাঁ 19 হয়ে গেল। তাহলে ইউপ্লয়েডি হচ্ছে তোমার সেট ধরে ক্রোমোসোমের নাম্বার বাড়ে বা কমে। আর অ্যানিউপ্লয়েডি হচ্ছে তোমার কুচরা চেঞ্জ হয়, হ্যাঁ একটা দুইটা করে কুচরা বাড়ে বা কমে। তো হচ্ছে এই কুচরা যে বাড়ে কমে এই জিনিসটা হচ্ছে মানুষ, তারপরে হচ্ছে অ্যানিমেল, এদের জন্য তোমার এই অ্যানিউপ্লয়েডিটা বেশি হয়। আর সেট করে যেটা বাড়ে বা কমে সেটা হচ্ছে তোমার ভার্ব জাতীয় যে প্ল্যান্ট তাদের বেশি হয়। এর কারণ হচ্ছে তোমার যখন ইউপ্লয়েডি হয়, ধরো তোমার বেসিক
ভিডিও অপশন অফ আছে, মানে আপনার ভিডিওটা অফ করলে বোঝা আচ্ছা জি ম্যাম। ওটা কি করব, ভিডিও সেটিংসে যাব? না ওখানে ক্লিক করলে হবে। এখন শুনতে পাও? জি ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ এখন শুনতে পাও তোমরা? হ্যাঁ জি ম্যাম শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও বন্ধ করে দিয়েছি। জি ম্যাম। ছেলেমেয়েরা স্লাইড দেখছো? জি ম্যাম দেখা যাচ্ছে ম্যাম, স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হলো। তাহলে ইউপ্লয়েডিতে হচ্ছে যেটা সেট ধরে বাড়ে বা কমে, বাড়লে হচ্ছে হাইপার ইউপ্লয়েডি আর কমলে হচ্ছে হাইপো ইউপ্লয়েডি। হাইপার ইউপ্লয়েডি হচ্ছে ইনক্রিজ অফ ক্রোমোসোম নাম্বার ইন সেট আর ডিক্রিজ অফ ক্রোমোসোম নাম্বার ইন সেট। এখন হচ্ছে তোমার যেটা হাইপার, যেটা তোমার ক্রোমোসোম সংখ্যা বেড়ে ধরে, হ্যাঁ সেইটা হচ্ছে 3 ধরনের হতে পারে এবং এই জিনিসটাকে তোমার বলা হয় পলিপ্লয়েডি। ইনক্রিজ অফ ক্রোমোসোম নাম্বার ইন সেট এই জিনিসটাকে বলা হয় তোমার পলিপ্লয়েডি। এবং এই জিনিসটা আবার 3 প্রকাশ করা যায়, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, একটা কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ হচ্ছে যে টু বেসিক সেটস অফ ক্রোমোসোমস ইন এ পলিপ্লয়েড। হ্যাঁ ধরো মানুষের ক্ষেত্রে 2n = 2x = হচ্ছে 46। তো এখানে তুমি 2x ট্রিপ্লয়েড হলে 3x থাকবে, টেট্রাপ্লয়েড হলে 4x থাকবে, পেন্টাপ্লয়েড হলে 5x থাকবে, টেট্রাপ্লয়েড থাকলে এটা কেউ শুনতে পাচ্ছিস? তাদের নামকরণ করা। আর কোয়ালিটেটিভ হচ্ছে ধরো এই যে এ এ এ এই চারটা হচ্ছে তোমার জীবন। এটা হচ্ছে একটা টেট্রাপ্লয়েড, যেহেতু 4 ধরনের আছে তোমার সেট, কিন্তু এরা হচ্ছে সবাই একই রকম, চারটাই হচ্ছে তোমার এ। এইজন্য এটাকে বলা হয় তোমার অটো পলিপ্লয়েড। এটা কি? এটা হচ্ছে প্রেজেন্স অফ সিমিলার টাইপস অফ জিনোম ইন এ পলিপ্লয়েড। আবার যখন তোমার আলাদা হয়, যে এখানে দেখো এ এ ডি ডি, এই টেট্রাপ্লয়েডে তোমার দুইটা জিনোম হচ্ছে এ এ আর বাকি দুইটা হচ্ছে ডি ডি, তখন এটাকে বলা হয় পলিপ্লয়েড। সো ডিফারেন্ট টাইপস অফ জিনোম ইন এ পলিপ্লয়েড। আবার আরেকটা আছে তোমার অটো অ্যালো পলিপ্লয়েড। সেটা কি? সেটা হচ্ছে এখানে দেখো, এখানে এ আছে 4টা, বি আছে 2টা, সি আছে 2টা। তাহলে এখানে কি হলো? হ্যাঁ দেখো এখানে যে 4টা এ, 2টা বি, 2টা সি, তাহলে এখানে মোট 8 প্রকারের জিনোম আছে। তাহলে এটা হচ্ছে একটা অক্টাপ্লয়েড। হ্যাঁ এই অক্টাপ্লয়েডের ভিতরে তোমার যেহেতু এ বি সি 3 ধরনের জিনোম আছে, তাহলে এটা অ্যালো পলিপ্লয়েড। কিন্তু এর ভিতরেই এ জিনোমটা তোমার অটো পলিপ্লয়েড অবস্থায় আছে, এই জন্য এটাকে বলা হয় অটো অ্যালো পলিপ্লয়েড। তাহলে এটার সংজ্ঞাটা কি হবে? যে
প্রকাশ করা। এই পার্থক্যটা তোমাদের মাঝে মাঝে পরীক্ষাতে আসে, হ্যাঁ, যে তোমার এই ছোট এন হ্যাপ্লয়েড আর বড় এন হ্যাপ্লয়েডের মধ্যে পার্থক্যটা কি। তোমরা জাস্ট এই সহজভাবে বুঝাই দিলেই হবে। তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, জি ম্যাম। জি ম্যাম, বুঝছি। ভেরি গুড। আচ্ছা, আর হ্যাপ্লয়েডের যে ক্লাসিফিকেশন এটা হচ্ছে তোমাদের 4th ইয়ারে আছে বেশি। এখন আমি জাস্ট তোমাদের যেহেতু বুঝিয়ে দিই যে হ্যাপ্লয়েড আবার বিভিন্ন ধরনের হতে পারে। যদি তোমার দেহকোষে শুধু বাবার ক্রোমোজোমগুলো থাকে তাহলে সে হচ্ছে বাবার মতো হয় দেখতে, সেটা হচ্ছে অ্যান্ড্রোক্লিনাস হ্যাপ্লয়েড। আর যদি মায়ের গুলা চলে আসে, শুধু মায়ের এন গুলা চলে আসে এন সংখ্যক ক্রোমোজোম নাম্বার, তাহলে সেটা হচ্ছে ম্যাট্রোক্লিনাস হ্যাপ্লয়েড। আর তোমার জিনোমের উপর ভিত্তি করে এগুলাকে তোমার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইউ হ্যাপ্লয়েড, একটা হচ্ছে অ্যানিও হ্যাপ্লয়েড। এটা হচ্ছে ধরো মানুষের দেহকোষে তোমার 23টা ক্রোমোজোম পাওয়া গেল, হ্যাঁ, এটা ধরো একটা অ্যাবনরমাল হ্যাপ্লয়েড। এখন এইটার যদি আবার তোমার সেট ধরে ধরে বাড়তে থাকে, সেট ধরে ধরে কমতে থাকে, সেই জিনিসগুলো হচ্ছে তোমার তো যদি যেই সংখ্যা আছে ধরো 23টা কমে তোমার 22 হয়ে গেল, 24 হয়ে গেল, 25 হয়ে গেল, সেগুলো হচ্ছে তোমার অ্যানিও হ্যাপ্লয়েড। হ্যাঁ, তাহলে মোনোহ্যাপ্লয়েডে এন হচ্ছে সমান হ্যাভ ওয়ান কমপ্লিট জিনোম। এটা হচ্ছে ধরো আমাদের দেহকোষে যখন 23টা থাকবে, হ্যাপ্লয়েড অফ এ ডিপ্লয়েড 2x থাকার কথা আমাদের দেহকোষে, কিন্তু আছে হচ্ছে তোমার x, সেটা হচ্ছে তোমার মনোহ্যাপ্লয়েড। কিন্তু ধরো একটা টেট্রাপ্লয়েড প্ল্যান্ট, হ্যাঁ, টেট্রাপ্লয়েড প্ল্যান্টের তোমার ক্রোমোজোমটা অর্ধেক হয়ে গিয়ে তার সোমাটিক সেলে 4x এর জায়গায় 2x করে আছে, তখন সেটাকে বলা হয় ডাইজোমিক হ্যাপ্লয়েড। বা সহজ ভাষায় তোমরা বলতে পারবা হ্যাপ্লয়েড অফ এ টেট্রাপ্লয়েড। পলিহ্যাপ্লয়েড এরকম বিভিন্ন রকম হতে পারে, তোমার 3x 4x 5 6 7 8 বিভিন্ন রকমের x হতে পারে, হ্যাঁ। আর অ্যানিও হ্যাপ্লয়েড হচ্ছে এই যে তোমার ওই যে 23টা আছে, 23টার সাথে একটা বাড়তে পারে, দুইটা বাড়বে। আবার যেটা অ্যালিজোমি হচ্ছে সেই 23টার থেকে একটা কমে যেতে পারে, দুইটা যেতে পারে। তারপরে এই 1 মানে হচ্ছে যে দুই লারে একটা একটা করে নিতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। তারপর সাবস্টিটিউশন মানে হচ্ছে যে তোমার এখানে ভিন্ন প্রকৃতির কোনো ক্রোমোজোম চলে আসতে পারে, এটা হচ্ছে খুব রেয়ার। তো হচ্ছে তোমার এই হ্যাপ্লয়েডের মোটামুটি ক্লাসিফিকেশন হচ্ছে এরকম। এরপরে হচ্ছে আমরা এত পড়লাম ইউপ্লয়েডি, হ্যাঁ, ইউপ্লয়েডের মধ্যে হাইপার আর হাইপো পড়লাম। আর এখন হচ্ছে আমাদের অ্যানিউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডির মধ্যেও হাইপার আর হাইপো আছে। অ্যানিউপ্লয়েডে আমরা জানি যে ক্রোমোজোম নাম্বারের খুচরা পরিবর্তন হয়, একটা একটা করে বাড়বে কমে। তাইলে যদি বেড়ে যায় তাহলে হচ্ছে হাইপার, আর যদি কমে যায় তাহলে হচ্ছে হাইপো। তো হাইপারে কি হতে পারে? হাইপারে হচ্ছে তোমার টুয়েন ধরো হচ্ছে আমার 46টার সাথে একটা ক্রোমোজোম বেড়ে গিয়ে 47টা হয়ে গেল, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ধরো ট্রাইসোমি। এটা প্ল্যান্টের ক্ষেত্রে হতে পারে, মানুষের ক্ষেত্রে ট্রাইসোমি অনেক হয়। অনেক হওয়ার জন্য তোমার বিভিন্ন ধরনের এই যে সিনড্রোম দেখা যায়, যে ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, পার্ডাউ সিনড্রোম, বুঝছো? মানুষের বিভিন্ন ধরনের অ্যাবনরমালিটিস দেখা যায়। ট্রাইসোমি হচ্ছে মানুষের খুব ফ্রিকোয়েন্ট ভাবে হয়। তারপরে হচ্ছে তোমার ডবল ট্রাইসোমি। ডবল ট্রাইসোমি মানে তোমরা যদি ক্যারিওটাইপ করা শিখে থাকো তাহলে দেখবা যে ক্রোমোজোম গুলাকে বিভিন্ন রকম পেয়ারে সাজানো
ম্যাম জি ম্যাম। ঠিক আছে, তাহলে আর এটা হচ্ছে এর ওভারঅল এই যে স্ট্রাকচার বলো। ট্রাইজোমের জন্য যে যে হ্যাঁ, মানে ট্রাইজোমের জন্য কি কি সমস্যা হবে? ট্রাইসোমির জন্য অনেক ধরনের প্রবলেম হতে পারে। তোমার এই যে ডাউন সিনড্রোম, তারপরে ক্লাইনিফেল্টার সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, পার্টাউ সিনড্রোম, তোমার অনেক অনেক রকম সিনড্রোম হতে পারে। তোমরা যদি চাও আমি এই সিনড্রোম গুলো তোমার ক্লিয়ারে একদম বিশদভাবে পড়বা। প্রথমে যে সিনড্রোম গুলো হয় নিউমেরিক্যাল অ্যাবনরমালিটিসে বিশদভাবে পড়বা, বুঝছো? তোমরা এখন চাইলে আমি তোমাদের এখন দিতে পারি, আর হচ্ছে ফোর্থ না ম্যাম ইয়ারে ফোর্থ ইয়ার থাকলে ফোর্থ ইয়ারে পড়বো আর কি ম্যাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ম্যাম লাগবে না। লাগবে না না? আচ্ছা, নূরে তাজের মনে হয় লাগবে। নূরে তাজ কথা বলছিলেন না রে একটু আগে? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু মনে করে নিলাম। এখন নিউমেরিক্যালটা হচ্ছে আমাদের এরকম আউটলাইনটা জানলেই হবে, থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে ভালো করে পড়বো। আর স্ট্রাকচারালটা আমাদের খুব ভালো করে পড়তে হবে এই ইয়ারে। তাহলে আমি এই পাওয়ার পয়েন্টটা বন্ধ করে ডিলিশনেরটা শুরু করি। তাহলে এটা আমি বন্ধ করি। ঠিক আছে, এখন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা সিলেবাস 7 স্ট্রাকচারাল অ্যাবারেশন। দেখছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যে স্ট্রাকচারাল অ্যাবারেশন পড়ছিলাম সেইটার প্রথমটা যে ডিলিশন, সেইটা আমরা পড়বো। তোমাদের সিলেবাসে আছে ডিলিশনের ডেফিনিশন, আইডেন্টিফিকেশন, কাইন্ডস, ডিটেকশন, তারপরে জেনেটিক ইফেক্ট, মিউটিক বিহেভিয়ার, তারপর হচ্ছে ব্রিকেজ ফিশন, ব্রিজ সাইকেল। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে পড়বো। তোমরা তোমাদের কাছে এই জিনিসটা যেহেতু একেবারে নতুন, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। তো দেখো, ডিলিশন কাকে বলে? ডিলিশন হচ্ছে loss of segment or segments of a chromosome is called deficiency or deletion. এই দেখো, এটা যদি একটা তোমার নরমাল ক্রোমোসোম হয়, তোমার এই হঠাৎ করে মাঝখানের একটা অংশ তোমার ডিলিটেড হয়ে যায়। ডিলিটেড হয়ে গেলে ধরো এটা তোমার ছিল অ্যাক্রোসেন্ট্রিক, তোমার হয়ে যেতে পারে তোমার সাবমেটাসেন্ট্রিক। আবার মাঝখানে তোমার প্রয়োজনীয় কতগুলো সিকোয়েন্সও ডিলিট হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার এটার সংজ্ঞা। এখন আমরা পড়বো যে ডিলিশন কত প্রকার। ডিলিশনের বেশি প্রকারভেদ নাই, ডিলিশনের হচ্ছে মেইনলি দুইটা প্রকারভেদ। একটা হচ্ছে তোমার টার্মিনাল অংশটা তোমার ছিঁড়ে যেতে পারে, আর আরেকটা হচ্ছে তোমার যে কোনো মাঝখানের অংশটা ছিঁড়ে যেতে পারে। যদি তোমার টার্মিনাল পোরশনটা ছিঁড়ে যায়, এটাকে বলে টার্মিনাল ডিলিশন। আর যদি মাঝখানের অংশটা ছিঁড়ে যায়, সেটাকে বলা হয় ইন্টারক্যালারি অথবা ইনসারশনাল ডিলিশন। তাহলে দেখো, যে নরমাল ক্রোমোসোমটা যদি তোমার ABCDEFGH হয়, তাহলে এখানে তোমার যদি ABটা ডিলিটেড হয়ে যায়, তাহলে যে নতুন ক্রোমোসোমটা হবে তার হবে CDEFGH। ABটা তার ল্যাকিং হবে। তো ABতে তোমার যে জিনগুলো যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেত, সেই সবগুলো তোমার এখানে ল্যাকিং থাকবে। আবার দেখো, তোমার এখানে সিডি যদি তোমার ডিলিটেড হয়ে যায়, তাহলে তোমার ABEFGH এরকম একটা নতুন একটা ক্রোমোসোম হবে যেটাতে সিডি অ্যাবসেন্ট থাকবে। আর তোমরা মনে রাখবা যে যখন এখানটা কেটে যায়, হ্যাঁ, কেটে যেতে আমাদের এনজাইম লাগে হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, আবার জোড়া লাগতে লাগে হচ্ছে লাইগেজ। তো ডিলিশন যখন হয় তখন তোমার এই দুইটা এনজাইমের আধিক্য থাকে। আর তোমার এই যে এইখানে ধরো এবি ছিঁড়ে গেল, তারপরে হচ্ছে তোমার EFGH তোমার এই সিডিটা ছিঁড়ে গেল, তাহলে সিডির দেখো তোমার এবির দিকের প্রান্তটা ছিঁড়ে গেছে, আবার EF এর দিকের এই প্রান্তটাও ছিঁড়ে গেছে। ছিঁড়ে গিয়ে এবি আবার কিভাবে EF এর সাথে যুক্ত হলো? হ্যাঁ, যুক্ত হয় কিভাবে? যুক্ত হয় হচ্ছে তোমার যখন ছিঁড়ে যায়, তখন এই এবির এই কর্নারে একটা স্টিকি এন্ড, একটা আঠালো আঠালো একটা প্রান্ত সৃষ্টি হয়। আবার তোমার এই যে EF এইটারও পাশেও একটা আঠালো প্রান্ত সৃষ্টি হয়। পরবর্তীতে তোমার এই এই লাইগেজ এনজাইমের উপস্থিতিতে এই আঠালো প্রান্ত দুইটা একসাথে হয়ে গিয়ে তোমার এই যে ABEF এরকম একটা স্ট্রাকচার গঠন করতে পারে। আর এই যে সিডি যে অংশটা ছিঁড়ে যায়,
সেও কিন্তু তোমার সেলের মধ্যে ঘোরাফেরা করছে, কিন্তু তার তার কোনো সেন্ট্রোমিয়ার নাই, সিডির কোনো সেন্ট্রোমিয়ার নাই। তো সে তখন হচ্ছে তোমার যখন অ্যানাফেজে স্পিন্ডল ফাইবারটা তোমার সেন্ট্রোমিয়ারের সাথে অ্যাটাচড হয়, তখন সিডিকে কেউ অ্যাটাচ করতে পারবে না, তখন সিডি হচ্ছে তোমার নিজে নিজেই হারিয়ে যাবে। তোমার হ্যাঁ বলো, বুঝতে পারিনি তোমার প্রশ্নটা। আচ্ছা আমি বুঝতে পারি। এখানে হচ্ছে তোমার এই যে সিডি অংশটা যখন ছিঁড়ে যাবে, এবি অংশটা যখন ছিঁড়ে যাবে, যেহেতু এদের মধ্যে কোনো সেন্ট্রোমিয়ার নেই, এরা স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হতে পারবে না। এজন্য এরা হচ্ছে আস্তে আস্তে তোমার এই সাইটোপ্লাজমেই থেকে যাবে অথবা তোমার নষ্ট হয়ে যাবে। আর বাকি যে অংশগুলো আছে তারা হচ্ছে তোমার সেল ডিভিশন চালিয়ে যাবে। এখন দেখো তোমার এখানে যে ডিলিশন হলো কিনা, সেটা হচ্ছে আমরা মায়োসিসের প্যাকাইটিন স্টেজেই বুঝতে পারা যায় কিভাবে, যে ধরো প্যাকাইটিনের তোমাদের কি মনে আছে যে লেপটোডিন, জাইগোটিন, প্যাকাইটিন এগুলো মনে আছে? আচ্ছা, লেপটোডিনে হচ্ছে একদম সব কয়েলিং হয়ে থাকে, আর জাইগোটিনে হচ্ছে পেয়ার করে, আর প্যাকাইটিনে তাদের মধ্যে ক্রসিং ওভার হয়। এখন ধরো জাইগোটিনে তোমার পেয়ারিং হলো, হ্যাঁ, ধরো এই যে এ বি সি ডি ই এফ, হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার পেয়ারিং হলো, যে একটাতে তোমার এই যে বড় এ বি সি ডি এফ থাকলো, আর আরেকটা, আচ্ছা ধরো এটা একটা ক্রোমোজোম, এই এইটা হচ্ছে একটা ক্রোমাটিড, আর এইটা হচ্ছে একটা ক্রোমাটিড। এখন এই এ বি সি ডি এইখান থেকে তোমার এই ই অংশটা ডিলিটেড হয়ে গেছে, একটা ক্রোমাটিড, আর আরেকটা ক্রোমাটিডে তোমার ই অংশটা রয়ে গেছে। তখন করবে কি, যখন তো তারা ক্রসিং ওভার করতে চাইবে, এ এর কাছাকাছি থাকবে, বি বি এর কাছাকাছি থাকবে, সি সি এর কাছাকাছি থাকবে, ডি ডি এর কাছাকাছি থাকবে, হচ্ছে তার কোনো ফ্রেন্ড পাবে না, হ্যাঁ। আবার এফ হচ্ছে এফ এর কাছাকাছি থাকবে। তখন ই করবে কি, সে নিজে নিজে একটা লুপ ফরমেশন করে থাকবে। তো যখন হচ্ছে তোমার এরকম একটা ক্রোমাটিডের ডিলিশন হয়, তখন তার প্যাকাইটিনে এরকম তোমার লুপ লুপ দেখা যায়। তখন বোঝা যায় যে এই স্পেসিসটাতে তোমার ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিস হয়েছে, তোমার ডিলিশন হয়েছে বা কিছু এরকম হয়েছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ডিলিশনের প্রকারভেদ, একটা টার্মিনাল আর আরেকটা হচ্ছে তোমার ইন্টারক্যালারি অথবা ইন্টারস্টিশিয়াল ডিলিশন। এখন দেখো এটা হচ্ছে এর প্রকারভেদ। এখন হচ্ছে এটার অরিজিন, ডিলিশন কেন হবে? ডিলিশন হচ্ছে তোমার নেচারালি হতে পারে, সেটা হচ্ছে তোমার স্পন্টেনিয়াস, নিজে থেকেই হতে পারে, আবার হচ্ছে তোমার ইনডিউসড, কোনো কিছুর কারণে হতে পারে, হ্যাঁ। ধরো আমরা একটা প্ল্যান্টকে একটা গ্রোথ রুমে রেখে সেখানে বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করলাম, অথবা ধরো তোমার ধরো এই যে তোমার হিরোশিমা নাগাসাকি দিবসে যে পারমাণবিক বোম বিস্ফোরণ হলো, হ্যাঁ, এরকম তোমার বিভিন্ন কারণে তোমার ধরো পরিবেশটা তার জন্য প্রতিকূল, তার জন্য তোমার ধরো রেডিয়েশনটা খারাপ আসছে, সেই ক্ষেত্রেও তাদের ডিলিশন হতে পারে। তাহলে স্পন্টেনিয়াস হচ্ছে যেটা নিজে নিজে হয়, আর ইনডিউসড হচ্ছে কোনো কিছু কারণে হয়, সেটা হচ্ছে মানুষ আর্টিফিশিয়াল ভাবেও প্রয়োগ করতে পারে। ম্যাম তাহলে হ্যাঁ আগের বলো, স্লাইডে একটা কোশ্চেন ছিল ম্যাম। বলো বলো অবশ্যই। ম্যাম আগের স্লাইডের সেকেন্ড যে ছবিটা ছিল, ওটার মধ্যে টার্মিনাল যে ডিলেশন ছিল, সেই ক্ষেত্রে হ্যাঁ। তো ম্যাম লুপ ক্রিয়েট হয় না, তখন বোঝার উপায় কি যে অ্যাবনরমালিটি হয়েছে? না না, তখন হচ্ছে তোমার এই যে এটার ক্ষেত্রে হয়তো বোঝা যাবে না, কারণ তোমার এফ এর পাশে যদি ইএফ জি, ধরো এখানে জি যদি থাকতো, আর নিচেরটাতেও যদি তোমার জি থাকতো, তাহলে জি আর জি তোমার একসাথে থাকতো, তখন হচ্ছে তোমার এফটা লুপ করতো, বুঝছো? এখন এটা তোমার একদম টার্মিনাল অংশে, তো টার্মিনালের জন্য তোমার এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন এই মাঝামাঝি অংশটাতে ডিলিশন হয়, তখন সেটা বোঝা যায়। এটা এখন টার্মিনালের ক্ষেত্রে কিন্তু এটা লেখা নাই, কিন্তু ইন্টারক্যালারির ক্ষেত্রে লেখা আছে যে এই যে these are much more common at Pachyderm, this can be detected by deficiency loop, এই যে লুপের মাধ্যমে তাদেরকে দেখা যায়। এটা হচ্ছে তোমার ইন্টারক্যালারি ডিলিশন হলে কে হচ্ছে প্যাকাইটিনে বোঝা যায়, টার্মিনালটা হলে কে বোঝা যায়, প্যাকাইটিন স্টেজটাতে তখন বোঝা যায় না। জি ম্যাম।
বুঝতে পেরেছো? জি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে অরিজিন বিভিন্ন ভাবে হতে পারে, স্পন্টেনিয়াস অথবা ইনডিউসড। ইনডিউসড এর ক্ষেত্রে তোমাদের এক্স রে, তারপরে হচ্ছে ওয়াই রে, ইউভি রে, বিভিন্ন ধরনের হতে পারে। তারপরে হচ্ছে নাইট্রোজেন মাস্টার্ড, মাস্টার্ড গ্যাস বিভিন্ন ধরনের মানে। তারপরে এটা কি মার্শাল আইল্যান্ডে তোমার 43 জনের ভিতরে 23 জনের ক্রোমোজোম ব্রেক হয়েছিল তোমার এই ইনডিউসড করার কারণে। তোমার হচ্ছে এই 1967 সালে তোমার 43 জন মানুষের মধ্যে তোমার একটা মানে ক্ষতিকর রেডিয়েশনের প্রভাবে 23 জনের এরকম ডিলিশন দেখা গিয়েছিল। হ্যাঁ, তাহলে আবার এই যে লাইসার্জিক অ্যাসিড, ডাইথাইলামাইড, এইটার জন্য তোমার এরকম ক্রোমোজোমের ডিলিশন হতে পারে। তাহলে এগুলো হচ্ছে অরিজিন। অরিজিনে আমাদের এর চাইতে বেশি কিছু করার দরকার নেই। এখন হচ্ছে তোমাদের জেনেটিক ডিটেকশন অফ ডিলিশন আসে, অথবা সাইটোজেনেটিক ডিটেকশন অফ ডিলিশন আসে। হ্যাঁ, বিভিন্ন ভাবে আসতে পারে। তো ডিলিশনটি তোমার প্রথম কিভাবে বোঝা গেল বা এটা কে আবিষ্কার করলো? হ্যাঁ, যে আবিষ্কার করলো তার নাম হচ্ছে সিবি ব্রিজেস 1917 সালে। আর যেই প্রাণীতে এটা পাওয়া গেল তার নাম হচ্ছে ড্রসোফিলা। আমি ড্রসোফিলা লিখেছি মনে হয়, না আছে, তাই না? ড্রসোফিলা আছে। ড্রসোফিলা তোমরা চিনো? ড্রসোফিলা ফ্রুট, যে তোমার কলা দিলে যে মাছিগুলো বসে কলার উপরে, এইগুলো আমার ড্রসোফিলা মেলানোগাস্টার। বুঝছো? এটা তো তোমার ড্রসোফিলাতে। হ্যাঁ, অথবা আমার মনে হয় যে বিজ্ঞানীদের বাসায় প্রচুর মাছি ছিল। বুঝছো? একটু ভুলাম তো, ওই মাছ দেখে তার ক্রোমোজোম দেখতে গিয়ে আজকে আবিষ্কার করে ফেলি। শুধু ড্রসোফিলা, বুঝছো? এইটাই। তাহলে এটা কিভাবে করলো দেখো। এটা হচ্ছে বইয়ে হচ্ছে তোমার ডিলিশনের পরে কি জিনিস আছে, কিন্তু আমি হচ্ছে এইটা বোঝাবার আগে নরমালি কি হওয়ার কথা ছিল এইটা বোঝানো আমি বেশি প্রেফার করি, তাহলে তোমাদের মনে থাকবে। সেটা হচ্ছে আমি বুঝে দেখো যে এটা হচ্ছে একটা মেল ড্রসোফিলা আর ফিমেল ড্রসোফিলা। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা মেল ড্রসোফিলা। এই যে তোমার এই 52 ক্রোমোজোমটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম, আর এই ডোজ লম্বাটা হচ্ছে তোমার এক্স ক্রোমোজোম মেলটার ক্ষেত্রে। আর পিঙ্ক দুইটাই হচ্ছে তোমার মাটার তোমার ক্রোমোজোম। এখন তোমার এখানে মায়ের আছে তোমার ডাব্লিউ ই আর হচ্ছে বি প্লাস আর ডাব্লিউ প্লাস বি প্লাস, এই জিনোম আছে তোমার। ডাব্লিউ ই অথবা ডাব্লিউ প্লাস এই জিনগুলো থাকলে চোখের রং হয়। হ্যাঁ, আর বি প্লাস এই বি প্লাস এই জিনগুলো থাকলে চোখের শেপটা হয় হচ্ছে তোমার গোল। আর এই জিনিসটা হচ্ছে তোমার ডমিনেন্ট। আর যখন তোমার শুধু ডাব্লিউ থাকে তখন চোখের রং হয় সাদা। আর বি যখন থাকে, বি প্লাস থাকে না, বি থাকলে সেটা হয় তোমার বার। বার মানে তোমার একটা চারকোনা, একটা আয়তক্ষেত্রের মতো একটা স্ট্রাকচার হয়, সেটা বার আই বলা। তাহলে নরমালি যখন এই মেল, এই যে নরমালি আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে, মেল আর ফিমেলদের মধ্যে ক্রস হয় তখন দেখো এই যে ডাব্লিউ ই বি প্লাস এই ক্রোমোজোমটার সাথে তোমার ডাব্লিউ বি এইটারও ক্রস হবে, আবার ওয়াইটারও ক্রস হবে। তাহলে দেখো ডাব্লিউ ই বি প্লাস এইটার সাথে তোমার মেলের এক্স ক্রোমোজোমটা, আবার ডাব্লিউ ই বি প্লাস এইটার সাথে মেলের ওয়াই ক্রোমোজোমটা, আবার নিচে ডাব্লিউ প্লাস বি প্লাস এইটার সাথে তোমার এই দুইটারই তোমার কম্বিনেশন হবে। তাহলে দেখো ডাব্লিউ প্লাস বি প্লাস এটার সাথে একটা ডাব্লিউ আর বি, আর আরেকটা হচ্ছে ডাব্লিউ প্লাস বি প্লাস এটার সাথে ওয়াই। এখন দেখো এই সবগুলোতেই তোমার এই ডাব্লিউ ই অথবা ডাব্লিউ প্লাস আছে, আর সবগুলোতেই তোমার বি প্লাস আছে। তাহলে এখানে যেটার এই ওয়াই ক্রোমোজোম থাকবে তারা হবে তোমার মেল, আর যার এই ওয়াই ক্রোমোজোমটা থাকবে না তারা হবে ফিমেল। এবং প্রত্যেকের চোখই হবে তোমার লাল রঙের গোল, তাই না? এটা হচ্ছে তোমার নরমালি হচ্ছে এটা সাধারণত এইটাই হয়েছে। কিন্তু সিবি ব্রিজ
হচ্ছে হঠাৎ করে দেখলেন যে তোমার এই দুইটার ক্রস করানোর পরে তোমার হচ্ছে দুইটার হচ্ছে তো লাল আর গোল চোখ হলো, আর একটা ছেলে বেবি মারা গেল, আর আরেকটার মেয়ে সেটার হচ্ছে তোমার সাদা বার আই হলো। এখন উনি হচ্ছে এটা নিয়ে গবেষণা করতে থাকলেন, বারবার ক্রসিং করাতে থাকলেন। তারপরে উনি যে হাইপোথিসিসটা দিলেন যে ধরো কোনো কারণে তোমার এখানে যে এই ডাব্লিউ ডাব্লিউ ই বি প্লাস এখানে দুইটাই জিন ছিল না, ডাব্লিউ ই বি প্লাস ছিল, হ্যাঁ। এখন ধরো কোনো কারণে এই দুইটা তোমার ডিলিটেড হয়ে গেছে, এই দুইটা তোমার নাই, তাহলে কি হবে যে নাইটার সাথে একটাতে ডাব্লিউ বি আসবে, একটাতে মেল আসবে, আর যেটার আছে ডাব্লিউ প্লাস বি প্লাস সেটার সাথেও একটা সবুজ ডাব্লিউ বি আসবে আর একটা সবুজ, আর এই দুইটাতেই ডাব্লিউ প্লাস বি প্লাস আছে, যেটাতে তোমার আছে মেয়ে, এবং যেহেতু ডমিনেন্ট জিনগুলো আছে দুইটাই হবে তোমার লাল রঙের গোল চোখ, হ্যাঁ। আর তোমরা জেনেটিক্সে সিউডো ডমিনেন্স করতে পারো, যখন তোমার ডমিনেন্ট জিনটা অ্যাবসেন্ট থাকে তখন রিসেসিভ জিনটা তোমার কিছুক্ষণের জন্য ডমিনেন্সি প্রকাশ করে, হ্যাঁ। আমাদের যে শামীম স্যার ছিলেন উনি আমাদের এইভাবে পড়াতেন যে বাদশাহ ওয়াইফ সিরিয়াল দেখছে কিন্তু উনার হচ্ছে খেলা দেখতে ইচ্ছা করছে বাংলাদেশে, কিন্তু উনি কিছু বলতে পারছে না। তো যখন ওয়াইফ হচ্ছে রান্নাঘরে যেত বা একটা ফোন কলে যেত তখন উনি হচ্ছে চ্যানেল চেঞ্জ করে খেলাটা দেখত, এটা হচ্ছে সিউডো ডমিনেন্স, বুঝছো? আর ওয়াইফ সিরিয়াল দেখছে সেটা হচ্ছে তোমার ডমিনেন্স, বুঝছো? তোমরা মনে থাকবে তোমাদের জিনিসটা? মনে থাকবে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে তোমার সিউডো ডমিনেন্স হয়, এটা হচ্ছে তোমার ডাব্লিউ প্লাস বি প্লাস যখন অ্যাবসেন্ট থাকে বা ডাব্লিউ ই ডাব্লিউ প্লাস বি প্লাস এগুলো যখন তখন তোমার এই ডাব্লিউ বি এরা হচ্ছে তোমার সিউডো ডমিনেন্স প্রকাশ করে। এই জন্য এই মেয়েটার তোমার হবে সাদা রঙের বার আই, আর যার মধ্যে তোমার এই ডিলিটেড জিন থাকবে, আবার ওয়াই ক্রোমোজোমে তোমার এই চোখের রং প্রকাশকারী এই জিনগুলো ছিলও না, তখন এ হবে কি, এ হচ্ছে লিথালিটি। লিথালিটিও তোমরা হয়তো পড়ে দেখতে পারো, মেন্ডেলের তোমার যে এক্সেপশনগুলো আছে ও তোমরা লিথালিটি পড়ে থাকার কথা। তো এইটার জন্য তোমার একটা লিথালিটির সৃষ্টি হয়, এবং যার ফলে তোমার এই যে ছেলেটা হয় এই মেলটা হচ্ছে মারা যায়। তাহলে দেখা গেল যে একটা মাত্র তোমার বা একটা বা দুইটা যদি তোমার জিনোমিক সিকোয়েন্সে ডিলিশন হয়ে থাকে তাহলে তোমার দেখেছো কি ধরনের একটা প্রভাব পড়তে পারে তোমার অফস্প্রিং। তাহলে এইভাবেই এই ক্রসটার মাধ্যমেই সিবি ব্রিজেস 1917 সালে তোমার ড্রসোফিলা মেলানোগাটারে প্রথম জেনেটিক ডিটেকশন করলো ডিলিশনের। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর এই জিনিসটা হচ্ছে খুবই সহজ, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে তোমার মায়োটিক বিহেভিয়ার অফ ডিলিশন বলো, অথবা হচ্ছে ব্রেক ফিউশন ব্রিজ সাইকেল অফ ডিলিশন বলো, তখন তোমাদের হচ্ছে এটা বলতে হবে, এটা ছবি এঁকে বর্ণনা দিয়ে তোমাদেরকে বোঝাতে হবে। এখন দেখো এই জিনিসটা কি আমি তোমাদের বুঝাই। ধরো একটা হচ্ছে ক্রোমোজোম, এখানে আছে এ বি সি ডি, হ্যাঁ। এখন তোমার এই সি আর ডি এর মাঝখানে এখানে আমার একটা জায়গা ব্রেক হলো, ব্রেক হয়ে তোমার এই ডি অংশটা ডিলিটেড হয়ে গেল, হ্যাঁ। এখন তোমার ডি অংশটা যখন ডিলিটেড হয়ে গেল তখন সি এর পাশে তোমার একটা স্টিকি এন্ডের সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, স্টিকি এন্ডের সৃষ্টি। এখন তারপরে আমরা জানি যে ইন্টারফেসে তোমার ডিএনএ রেপ্লিকেশন হয়, সেগুলা হচ্ছে তোমার সব ডবল হয়ে যায়, হ্যাঁ। তখন ধরো তোমার ডিএনএটা তোমার রেপ্লিকেশন, এই যে এবিসি এটার সাথে তোমার আরেকটা ক্রোমাটিড এবিসি এটা তৈরি, এবং দুইটারই তোমার স্টিকি এন্ড থাকে। স্টিকি এন্ড থেকে তারা হচ্ছে এরকম একটা হেয়ার পিন লাইক স্ট্রাকচার গঠন করে। হেয়ার পিন মানে চুলের কাঁটা বা চুলের ক্লিপ, এই চুলের ক্লিপের মতো একটা স্ট্রাকচার গঠন করে, যার হচ্ছে বা তোমার এটা একটা রিং এর মতো একটা স্ট্রাকচার গঠন করে। এখন ধরো তোমার মেটাফেজে তো
এ বি সি, তারপরে হচ্ছে দুইটা স্টিকি এন্ড জয়েন করেছে মাত্র, তারপরে আছে সি বি এ। এখন এই সেন্ট্রোমিয়ারের ভিতরে যে কাইনেটোকোরগুলো আছে, স্পিন্ডল ফাইবার, তোমার দুই পোলের দুই স্পিন্ডল ফাইবার তোমার এই কাইনেটোকোরগুলোর সাথে সংযুক্ত হয়ে, এখন উপরের দিকে স্পিন্ডল ফাইবারও এই সেন্ট্রোমিয়ারটাকে টানছে, নিচের দিকের স্পিন্ডল ফাইবারও এই সেন্ট্রোমিয়ার ধরে টানছে। টানতে টানতে হবে কি, এই মাঝামাঝি জায়গা তোমার ব্রেক হয়ে যাবে, কাইনেটোকোর জায়গাটা ব্রেক হয়ে গিয়ে তারা আলাদা হয়ে গিয়ে দেখো একটা সেন্ট্রোমিয়ার একদিকের পোলে চলে যাবে, আরেক সেন্ট্রোমিয়ার আরেক দিকের পোলে যাবে, কিন্তু তাদের মধ্যে সি আর সি এই যে ভাঙা জায়গার মধ্যে যে জোড়া লেগেছিল, এই জন্য তারা হচ্ছে জোড়া লেগেই থাকবে। তখন দেখা যাবে কি, একটা হচ্ছে তোমার সেলের মধ্যে তোমার এই উপরের ক্রোমোজোম আর নিচের ক্রোমোজোম অ্যানাফেজে, তাদের মধ্যে মাঝখানে একটা ব্রিজ আছে, এই জিনিসটাকে বলা হয় অ্যানাফেজ ব্রিজ। এই অ্যানাফেজ ব্রিজে তোমার ডি সিকোয়েন্সটা নাই, সি সিকোয়েন্সটা, বি সিকোয়েন্সটা, এ সিকোয়েন্সটা সবগুলাই তোমার ডুপ্লিকেটেড, ডবল ভাবে আছে। তাহলে তোমার আমরা তো কি বললাম যে হলো, হ্যাঁ, তারপরে হচ্ছে টার্মিনাল ডিলিশনের পরে তোমার এখানে স্টিকি এন্ড হলো, তারপরে ইন্টারফেজে গিয়ে রেপ্লিকেশন হলো, রেপ্লিকেশনের পরে তোমার ইউনিয়ন অফ ব্রোকেন এন্ড বা ইউনিয়ন অফ তোমার এই স্টিকি এন্ড, এগুলা হলো হবার পরে তারা একটা চুলের কাটা বা হেয়ার পিন লাইক স্ট্রাকচার গঠন করলো মেটাফেজে। এরপরে হচ্ছে তোমার এইখানে যে সেন্ট্রোমিয়ারটা আছে, সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর গুলাতে স্পিন্ডল ফাইবার অ্যাটাচড হলো এবং দুই পোলের দিকে টানতে থাকলো, টানতে ফলে তোমার এই সেন্ট্রোমিয়ারের মাঝামাঝি তোমার স্প্লিটেড হয়ে গেল, স্প্লিটেড হয়ে গিয়ে তোমার একদিকের পোরশন একটা পোলে চলে গেল, আর একটা সেন্ট্রোমিয়ারের পোরশন আরেকটা পোলে চলে গেল, কিন্তু তোমার মাঝখানে যেহেতু তারা জোড়া বেঁধে গেছে, এই জন্য তোমার ক্রোমোজোমটা আলাদা হয়ে দুই দিকে যেতে পারলো না। তাহলে তোমার এই অ্যানাফেজে যখন থাকবে, অ্যানাফেজে হচ্ছে তোমার এইটা যদি একটা পোল হয়, এটা যদি একটা পোল হয়, দুইটা পোলের মাঝখানে একটা টানা একটা ব্রিজ থাকবে, এই জিনিসটাকে বলা হয় অ্যানাফেজ ব্রিজ। সেই ব্রিজে তোমার ক্রোমোজোম গুলোতে তোমার কোনো সিকোয়েন্স ডিলিটেড অবস্থায় থাকে, কোনো সিকোয়েন্স ডুপ্লিকেটেড অবস্থায় থাকে। যেমন এইটার ক্ষেত্রে ডি সিকোয়েন্সটা একেবারেই নাই, এই যে ডি সিকোয়েন্সটা আগেই ডিলিটেড হয়ে গিয়েছে, এই জন্য ডি সিকোয়েন্সটা নাই, আর তোমার এই এ বি সি সব সিকোয়েন্স গুলো ডবল ভাবে আছে। হ্যাঁ, তারপরে এটার কি হবে, এইটা আবার তোমার ধরো টেলোফেজ গেল, টেলোফেজের পরে আবার ইন্টারফেজ হলো, ইন্টারফেজের পরে হচ্ছে আবার তোমার প্রফেজ হলো, মেটাফেজ হলো, হ্যাঁ, আবার অ্যানাফেজ হলো। এর পরবর্তী অ্যানাফেজে কি হবে, পরবর্তী অ্যানাফেজে আবার হচ্ছে তোমার এই ডাইসেন্ট্রিক ক্রোমোজোমটাকে, এটাকে বলা হয় ডাইসেন্ট্রিক ক্রোমোজোম, যেহেতু তোমার দুইটা সেন্ট্রোমিয়ার আছে, এই ডাইসেন্ট্রিক ক্রোমোজোম গুলার সেন্ট্রোমিয়ারে আবার স্পিন্ডল ফাইবার অ্যাড হবে, যুক্ত হবে এবং টানতে থাকবে, এখানেও টানতে থাকবে, এখানেও টানতে থাকবে, এবং ফলশ্রুতিতে তারা আবার টানের ফলশ্রুতিতে যে কোনো জায়গায় সে ছিঁড়ে যাবে। এখানে তোমার সি বি এর মাঝখানে ছিঁড়তে পারে, আবার হচ্ছে বি এর পরে তোমার এ সেন্ট্রোমিয়ার এতটুকু অংশে তোমার ছিঁড়ে যেতে পারে, দুইটা সি এর মাঝখানে ছিঁড়ে যেতে পারে, বি সি এর মাঝখানে ছিঁড়তে পারে, তারপরে এ সেন্ট্রোমিয়ার, তারপরে তোমার বি এর আগে এতটুকু পোরশন ছিঁড়তে পারে। এটা হচ্ছে তোমার স্পিন্ডল ফাইবারটার প্রেসারের উপরে ডিপেন্ড করবে, সে কোন জায়গাটাতে ছিঁড়ে। ধরো আবার ছিঁড়ে গেল, এই ছিঁড়া জায়গাটাতে তোমার কি থাকলো, এখানে তোমার ডি নাই, আবার হচ্ছে তোমার সি নাই, আর এই জায়গাটাতে তোমার ডি নাই, আবার সি আছে তোমার দুইটা, এরকম করে এই দুইটা ক্রোমোজোম আবার হচ্ছে ওই প্রসেস শুরু হবে। এই যে এখানে তোমার আবার ছিঁড়ার জন্য স্টিকি এন্ড হলো, সেইটা আবার তোমার যখন ডিএনএ রেপ্লিকেশন হবে, আবার দুইটা করে ক্রোমাটিড হবে, স্টিকি এন্ড গুলা রিইউনিয়ন হবে, আবার তোমার এই সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরে ছিঁড়ে যাবে, কাইনেটোকোরে ছিঁড়ে গিয়ে আবার তোমার একটা অ্যানাফেজ ব্রিজ হবে, ডাইসেন্ট্রিক ক্রোমোজোম হবে, হ্যাঁ, ডাইসেন্ট্রিক ক্রোমোজোম হয়ে আবার স্পিন্ডল ফাইবার টান দিবে, আবার যে কোনো জায়গায় ছিঁড়বে, এরকম করে হচ্ছে তোমার প্রসেসটা চলতেই থাকবে। তাহলে
সেটা বলি আমি তোমাদেরকে। বুঝতে পারছি না। আচ্ছা, এটা হচ্ছে তোমার ওই যে বারবারা ম্যাকক্লিনটক যে এই ব্রেকেজ ফিউশন ব্রিজ সাইকেল এইটার কথা উনি বলেছেন, এইটা উনি ডিসকভার করেছেন। আর উনি হচ্ছে কি কি হতে পারে ব্রেকেজ ফিউশন ব্রিজ সাইকেলে সেটা বলেছেন, তো সেটা আমি তোমাদেরকে বলি। তো এটাকে আমি চারটা ভাগে তোমাদের সুবিধার জন্য চারটা ভাগে ভাগ করে বুঝাচ্ছি। একটা হচ্ছে স্টেপ 1 ব্রেকেজ, একটা হচ্ছে স্টেপ 2 ফিউশন, স্টেপ 3 ব্রিজ ফর্মেশন, আর স্টেপ 4 হতে ব্রেকেজ ফিউশন ব্রিজ সাইকেল রিপিট। তাহলে একবার রিডিং করে নি, রিডিং করলেই তোমরা বুঝে যাবা যে প্রথমে কি হয়, যে টেলোমিয়ার প্রিভেন্টস the ends of chromosomes from fusing with their chromatids. টেলোমিয়ার থাকে বলে ক্রোমোসোমের এই ক্রোমাটিড গুলো একে অন্যের সাথে ফিউজড হয়ে যায়। ব্রেকেজ ফিউশন ব্রিজ সাইকেল স্টার্টস উইথ এ ব্রেকেজ অফ টেলোমিয়ার পজিশন। তো টেলোমিয়ারের জায়গাটা ভেঙে গেলে আর ব্রেকেজ ফিউশন ব্রিজ সাইকেলটা শুরু হতে পারে। অ্যাজ এ রেজাল্ট দ্য এন্ড অফ এ পার্টিকুলার ক্রোমাটিড এক্সপোজড। তোমার ক্রোমাটিডের প্রান্তগুলো খোলা হয়ে যায়, exposed হয়ে যায়। These chromosomes replicate for sister chromatids and both of these chromatids having three ends, যেগুলো হচ্ছে তোমার স্টিক। এরপরে হচ্ছে ফিউশন। After replication, chromosomes forming sister chromatids and both of these chromatids having ends, the free end have tendency for fusion. As a result, the lack of telomere on these two sister chromatids causes them to fuse with one another. এই sister chromatid দুইটা একে অন্যের সাথে fuse হয়ে যায়। এরপর হচ্ছে bridge formation. After this stage, spindle spurs get a common centromere fused two chromatids. During anaphase, the centromere breaks and the sister chromatids will be moving into the opposite pole, forming a bridge. As the end are fused, যেহেতু তাদের প্রান্তগুলো জোড়া, এর জন্য তারা অ্যানাফেজে একটা ব্রিজ তৈরি করে। আর এরপরে হচ্ছে এটা তোমার রিপিট করে। This bridge can be broken at any point due to continuous pressure or attraction of the fiber. Ultimately, two sister chromatids break at any point or region. As a result, the newly formed daughter cells receives uneven chromosomes without telomere. As the chromosomes lacks telomere, the cycle continues in the next division. Therefore, it is called breakage fusion cycle. আমি সহজভাবে লেখার চেষ্টা করেছি। জি হচ্ছে। বইয়ে আরো বড় করে দেয়া আছে, তো অত বড় তোমাদের মনে থাকবে না। আচ্ছা, এরপরে হচ্ছে ডিলিশন হলে কি হতে পারে। হ্যাঁ, এখানে এই একটা পাতায় তোমাদের মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে যে তোমার মোস্ট ডিলিশন শো লিথালিটি, ইউরোডোমিনেন্স। এগুলো তো আমরা দেখলাম কি একটু আগে। তারপরে কি হয় যে ডমিনেন্ট লিথাল, রিসেসিভ লিথাল এগুলা হতে পারে। তারপরে কি হয় তোমার হচ্ছে পয়েন্ট মিউটেশন হতে পারে। এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা। তারপরে দেখো এই যে ইঁদুরের ক্ষেত্রে কি হয়, ইঁদুরের ক্ষেত্রে একটা তোমার অসুখ হয়, সেটা হচ্ছে কি জানি ওয়াল্ট জিং ইফেক্ট। এটা হচ্ছে তার ভিব্রিয়াস জিনটা ডিলিটেড হয়ে যায়। আর মানুষের ক্ষেত্রে হয় তোমার ক্রাইডু চ্যাট। ক্রাইডু চ্যাট নামে একটা সিনড্রোম হয়, যেখানে তোমার বাচ্চারা কাঁদলে মনে হয় যে বিড়াল কাঁদতেছে। হ্যাঁ, বিড়ালের মতো করে তোমার কাঁদে।
স্টাইলোকুলারিস, এটা সিউডো অলিটোরিয়াস, এটা হচ্ছে সিউডো ক্যাপসুলারিস, আর এটা হচ্ছে কর্কোরাস অ্যাস্ট্রেন্স। এটার হচ্ছে তোমার ক্যারিওটাইপ করা আছে। এখন ক্যারিওটাইপ করার পরে আমরা হচ্ছে একটা ডাই দিয়েছিলাম যে যেই জায়গাগুলোতে তোমার জিসি রিচ অংশ মানে গুয়ানিন, সাইটোসিন এই জিনিসগুলো তোমার বেশি আছে, সেই জায়গাগুলোতে হলুদ রঙের ব্যান্ড। হ্যাঁ, তো আমরা এটা করার পরে দেখলাম যে তোমার 1 নাম্বার পেয়ারটাতে সবগুলোর মাঝখানে তোমার জিসি রিচ, হ্যাঁ, এই দেখো এটাতেও আছে কিন্তু এইটাতে নাই। তার মানে এই জায়গাটাতে তোমার ওই অংশটা ডিলিশন হয়ে যেতে পারে। হ্যাঁ, আবার হচ্ছে তোমার এই যে এইখানটা দেখো, এইখানে দেখো তোমার টার্মিনাল এন্ডে হচ্ছে তোমার ব্যান্ড আছে, কিন্তু দেখো এখানে মাঝখানে এমন হতে পারে যে তোমার এই অংশটুকু তোমার একদম উল্টে গিয়ে ওই ডিলিটেড হওয়ার পরে তোমার এই সেগমেন্টটা উল্টে গিয়ে এখানে বসতে পারে। উল্টে গিয়ে বসলে এই উপরের হলুদ অংশটা মাঝখানে চলে যেতে পারে। বুঝছো, এরকম অনেক কিছু হতে পারে। তারপরে তোমাদের আরেকটা জানি, এই ধরো আরএপিটি তোমরা করবা, তোমরা হয়তো পড়বা সামনে। এই দেখো এটা হচ্ছে তোমার পটেটো, হ্যাঁ, আলুর হচ্ছে 5টা ভ্যারাইটির আরএপিটি করা। তো এইগুলো হচ্ছে তোমার এক একটা সিকোয়েন্স। হ্যাঁ, এগুলো এক একটা সিকোয়েন্স। দেখো এই সবগুলাতে তোমার এই সিকোয়েন্সগুলো একই রকম। এই সি নাম্বারটাতে তোমার নাই, এই সি নাম্বারে এই সিকোয়েন্সগুলো তোমার ডিলিটেড হয়ে গেছে। হ্যাঁ, তারপর দেখো এইখানেও দেখো, এই দেখো সিকোয়েন্স আছে, এটার সিকোয়েন্স আছে, এই 4টা সিকোয়েন্স তোমার এইগুলাতে নেই। এইখানে একটা আছে, এখানে এই নিচের টুকু ডিলিশন হয়ে যায়, এইখানে তোমার এইগুলো ডিলিশন হয়ে যায়। তো এরকম হচ্ছে আমরা যখন কাজ করি তখন দেখতে পারি যে তোমার এই প্ল্যানে তোমার এই ডিলিশনের অনেক রকম মানে অনেক জায়গায় তোমার এরকম ডিলিশন হয়ে যায়। এটা হচ্ছে অনেক কমন একটা জিনিস। তাহলে আমাদের ডিলিশন মোটামুটি শেষ হয়ে গেল। তোমরা বুঝতে পেরেছো ডিলিশন? জি ম্যাম, বুঝছি ম্যাম। জি ম্যাম, বুঝছি। ঠিক আছে, আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব। আর পড়ার সময় যদি আরো কোনো অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই বলবা। হ্যাঁ, তাহলে আমরা এর পরের ক্লাসে ডুপ্লিকেশনটা করব। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি তোমাদের ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন আর ট্রান্সলোকেশন এই 4টা পড়াবো। আর চন্দন মনে হয় তোমাদেরকে খুবই ভালোবাসে, বুঝছো, আমাকে ফোন করে করে তোমাদের কথা জিজ্ঞেস করে। ও মনে হয় তোমাদের ওই যে একটা টপিক আছে ক্রোমোসোমাল অ্যাবনরমালিটিস এর ওই যে স্পিন্ডল ফর্মেশন ওগুলা মনে হয় ওই টপিকটা ও পড়াতে চায়। তাহলে আমার এইগুলো পড়ানো হয়ে গেলে হয়তো একটা শেষের টপিককে চন্দন করিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই তোমাদের জন্য। ওকে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ, সুস্থ থেকো। জি ম্যাম। আমাদের জন্য জি ম্যাম।